আসসালামু আলাইকুম। গত দুই পর্বে আমরা ইস্তাম্বুল খালের ইতিহাস এবং পক্ষে বিপক্ষের বিভিন্ন যুক্তি নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলোর লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম, যারা এখনো দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তখন বলেছিলাম এই খাল কাটা নিয়ে যে আলোচনাগুলো এখন সামনে আসছে, হয়তো এর আসল উদ্দেশ্য এগুলোর কোনোটাই না। বলেছিলাম এরদোগান খাল কেটে কুমির আনছেন না, অর্থাৎ বড় ধরনের কোনো বিপর্যয় ডেকে আনছেন না। আবার এই খাল কেটে মাছও আনছেন না, অর্থাৎ শুধু টাকা আয় করার জন্য এই খাল কাটছেন না, বরং এটি তুরস্ক নিয়ে তার আঁকা বিশাল এক প্ল্যানের অংশ। এগুলো আগের ভিডিওতে বলেছিলাম, আজ সেই প্ল্যান নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে এই খাল নিয়ে আপনাদের থেকে আসা কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। অনেকেই প্রশ্ন করেছেন এই খালের সাথে মন্ট্রেক্স চুক্তির সম্পর্ক নিয়ে। আমি এ বিষয়ে আগে অনেকবার আলোচনা করেছি। আবার কয়েকজনে বলেছেন 2023 সালে তো মন্ট্রেক্স চুক্তি শেষ হয়ে যাবে, তখন বসফরাস প্রণালীর উপর থেকে সব নিষেধাজ্ঞা উঠে যাবে, তুরস্ক তখন টোল আদায় করতে পারবে। আবার অনেকে বলেছেন 2023 সাল আসলেই তুরস্ক বসফরাস প্রণালীর উপর ক্ষমতা ফিরে পাবে। আসলে আপনারা কোত্থেকে যে এই আজগুবি গল্পগুলো খুঁজে পান? দেখুন, মন্ট্রেক্স চুক্তির সাথে 2023 সালের কোনো সম্পর্ক নেই। আর বসফরাস প্রণালী সেই 36 সাল থেকেই তুরস্কের অধীনে। যা হোক, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এই খাল থেকে বছরে কত টাকা আসবে আর খরচের টাকা কত দিনে উঠে আসবে। দেখুন, এটা এখনো একটা প্ল্যান, খননের কাজ এখনো শুরু হয়নি, তাই কেউই জানে না আসলে কত টাকা আসবে। তবে সরকারের ভাষ্য অনুযায়ী এই খাল খনন করতে খরচ হবে 15 বিলিয়ন মার্কিন ডলার, আর বছরে এখান থেকে আয় হবে 1 বিলিয়ন মার্কিন ডলার। সে অনুযায়ী খাল খননের পরে ব্যবসায়িকভাবে চালু হওয়ার 15 বছর পরে লাভের টাকা পকেটে আসতে শুরু করবে। আসুন বিষয়টা আরেকটু খোলাসা করে হিসাব করি। আপনারাও তো জানলেন যে খাল খননের কাজ কিন্তু এখনো শুরুই হয়নি। এরদোগান কয়েকদিন আগে যা করেছেন তা হচ্ছে প্রস্তাবিত এই খালের উপর দিয়ে একটি ব্রিজের কাজের উদ্বোধন করেছেন মাত্র। অর্থাৎ আপনি একটি সমতল ভূমিতে খাল কাটার প্ল্যান করেছেন, নকশা এঁকেছেন, এবং সেই সমতল ভূমিতেই খাল কাটার আগেই ব্রিজের কাজ শুরু করেছেন। এভাবে 6টা ব্রিজ আগে থেকেই তৈরি হবে, তারপরে খালের কাজ শুরু হবে। খালের কাজের এখনো টেন্ডার হয়নি। সরকারি প্ল্যান অনুযায়ী আরো 1.5 বছর পরে আসল খালের কাজ শুরু হবে। তাই আমার ধারণা 2023 সালের নির্বাচনের কিছুদিন আগে শুরু হবে এই খালের কাজ, এবং এটি তখন নির্বাচনে বিশাল এক টোপ হিসেবে ব্যবহার করবেন এরদোগান। আর এই খাল খননে মোট সময় লাগবে 5.5 বছর, অর্থাৎ 1.5 বছর প্লাস 5.5 বছর, মোট 7 বছর পরে চালু হবে এই খাল। তাও যদি সবকিছু ঠিকঠাক মতো চলে, আর কোনো ঝামেলা বাঁধলে তো আরো পিছিয়ে যাবে। সুতরাং এখন থেকে হিসাব করলে 2028-এর শেষে বা 2029 সালে চালু হবে এই খাল। তারপরে 15 বছর লাগবে খরচ তুলতে, এবং 2044 বা 45 সালের দিকে তুরস্ক এই খাল থেকে লাভ করতে শুরু করবে। ততদিনে এরদোগান কোথায় থাকবে আর এই খালের বিপক্ষে যারা কথা বলেছেন তারা কোথায় থাকবে কেউই জানে না। আসলে আমাদের আজকের টপিকটা এই প্রশ্নটার সম্পর্ক প্রশ্নের সাথে কিছুটা রিলেটেড। অর্থাৎ এই খাল থেকে আয় করতে যদি সেই 2045 সাল পর্যন্ত অপেক্ষাই করতে হয়, তাহলে এই খাল খনন করে লাভ কি? এই খাল খননের পিছনে আসল উদ্দেশ্য তাহলে কি, তাই না? বলেছিলাম তো এই খাল এরদোগানের তুরস্ককে নিয়ে আঁকা বিশাল এক ডিফেন্স প্ল্যানের অংশ। বসফরাসের নিরাপত্তা অথবা বিপুল পরিমাণে অর্থ উপার্জন করা আসল উদ্দেশ্য না। এগুলো হয়তো গৌণ কারণের মধ্যে থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় মুখ্য কারণ হলো তুরস্কের নিরাপত্তার জন্য এরদোগানের সেই শখ। আর তারই অংশ হিসেবে তিনি দেশটির পশ্চিমের নিরাপত্তা দেয়ালকে আরেকটু পশ্চিমে সরিয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এটি তুরস্কের লাইন অফ ডিফেন্সের একটি অংশ। ইস্তাম্বুলকে পশ্চিম দিক থেকে আসা, বিশেষ করে গ্রিস বা ইউরোপ থেকে আসা বড় ধরনের কোনো থ্রেট থেকে বাঁচানোর প্ল্যানের অংশ হিসেবে এই প্রকল্প হাতে নিয়ে থাকতে পারেন এরদোগান। এমনকি তুরস্কের অনেক বড় বড় প্রতিরক্ষা কৌশলবিদরাও এই খাল খননকে তুরস্কের প্রতিরক্ষার জন্য অনেক বড় মাপের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। আর এ কারণেই এটি যদি একটি প্রতিরক্ষা কৌশলের অংশ হয়, তাহলে এখান থেকে অর্থনৈতিক লাভ করাটা মুখ্য বিষয় নয়।
যেমন সমরাস্ত্র তৈরির কোনো প্রকল্প হাতে নিলে তাতে আর্থিক লাভ ক্ষতির চেয়ে দেশের নিরাপত্তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ তেমন কিছু বলছেন না, কিন্তু আমার মনে হয় এই কারণেই বিভিন্ন অজুহাতে পশ্চিমা দেশগুলো এই খালের বিরোধিতা করে থাকতে পারে। এবার এই ডিফেন্স লাইনটাকে একটু ব্যাখ্যা করি। আমি ডিফেন্স অ্যানালিস্ট না, জাস্ট তুরস্ককে কাছে থেকে দেখার কারণে এগুলো অনুধাবন করেছি মাত্র। তুরস্কের গত কয়েক বছরের সামরিক এবং প্রতিরক্ষা প্ল্যান যদি একটু ঘেঁটে দেখেন তাহলে দেখবেন একদিকে প্রচুর পরিমাণে অস্ত্র যেমন মিসাইল সিস্টেম, ড্রোন, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, ফাইটার হেলিকপ্টার, যুদ্ধ বিমান ইত্যাদি তৈরির দিকে ঝুঁকছে দেশটি। অন্যদিকে এরদোগান বিশেষ করে 2016 সালের পরে তুরস্কের সামরিক কৌশলে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন। যদিও এর প্রস্তুতি চলছিল অনেক আগে থেকেই, কিন্তু অটোমান সাম্রাজ্যের পতনের পর আধুনিক তুরস্ক সামরিক ক্ষেত্রে এই প্রথমবারের মতো আত্মরক্ষার নীতি পরিহার করে আক্রমণের নীতি গ্রহণ করে। অর্থাৎ এর আগে তুরস্ক নিজের উপর হামলা হলেই শুধু তখন পাল্টা হামলা করত, কিন্তু 2016 সালের পরে তুরস্ক হামলা হওয়ার আগেই নিজেকে রক্ষা করার জন্য সম্ভাব্য হামলাকারীদের আক্রমণ করে বা তাদেরকে প্রতিরোধ করে এর জবাব দিত। এরই অংশ হিসেবে তখন থেকে সিরিয়াতে পরিচালনা করে একের পর এক সন্ত্রাস বিরোধী সামরিক অভিযান। আগে নিজের সীমানার ভিতরে বসে সন্ত্রাসী হামলার জবাব দিত, আর এখন সেই লাইন অফ ডিফেন্স নিয়ে গেছেন নিজের সীমান্ত ছাড়িয়ে সিরিয়ার 30 কিলোমিটার ভিতরে। ইরাকের সাথে লাইন অফ ডিফেন্স নিয়ে গেছেন দেশটির 40 থেকে 50 কিলোমিটার ভিতরে। একইভাবে তুরস্কের প্রায় চারিদিকেই প্রতিরক্ষা রেখা বা ডিফেন্স লাইনকে যতদূর সম্ভব বর্ধিত করার চেষ্টা করেছেন এরদোগান। যেমন দক্ষিণ পশ্চিমে লাইন অফ ডিফেন্স হলো তুর্কিশ সাইপ্রাস এবং লিবিয়া। অর্থাৎ এই প্রতিরক্ষা রেখা নিয়ে গেছেন একেবারে ভূমধ্যসাগরের মাঝ বরাবর। পূর্ব দিকের লাইন অফ ডিফেন্স হচ্ছে আজারবাইজানের নাগর্নো কারাবাখ অঞ্চল। উত্তর দিকের লাইন অফ ডিফেন্স হলো ইউক্রেন, আর এই লাইন অফ ডিফেন্সকে রক্ষা করতে তিনি বিভিন্ন দেশে গড়েছেন সামরিক ঘাঁটি। যেমন দক্ষিণ সাইপ্রাসে কিছুদিন আগে একটি সামরিক ঘাঁটি গড়েছেন শুধুমাত্র এই কিলার ড্রোন রাখার জন্য। লিবিয়ার কথা তো আমরা সবাই জানি। ইউক্রেনের সাথে অনেক বড় বড় সামরিক চুক্তি করেছে তুরস্ক। সোমালিয়াতে তুরস্ক তার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গড়েছে অনেক আগেই। দেশের বাইরে সবচেয়ে অত্যাধুনিক সামরিক ঘাঁটি গড়েছে কাতারে। সিরিয়া, ইরাক এবং লেবাননে হয়তো সামরিক ঘাঁটি নয়তো বিপুল পরিমাণে সৈন্য উপস্থিত রেখেছেন এরদোগান। আজারবাইজানের নাগর্নো কারাবাখ অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর জন্য দেশটির সাথে চুক্তি করেছে তুরস্ক। অন্যদিকে আফগানিস্তানে দীর্ঘদিন থাকারও প্ল্যান করেছে দেশটি। তুরস্কের বিভিন্ন দেশে এই সামরিক উপস্থিতি নিয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করব। তবে আজকের আলোচনায় আমরা অন্তত এতটুকু বুঝলাম যে তুরস্ক প্রায় সব দিকেই তার প্রতিরক্ষা রেখা দেশের সীমানার বাইরে নিয়ে গেছে। অর্থাৎ শহরকে বাঁচাতে হলে শহরের বাইরে গিয়ে খন্দক খনন করো। তবে এরদোগান কিন্তু শুধু পশ্চিম দিকেই তার এই ডিফেন্স লাইনকে দেশের বাইরে নিয়ে যেতে পারেননি। আর ওই পশ্চিম পাশেই আছে তুরস্কের সবচেয়ে বড় শত্রু গ্রিস এবং আরো কয়েকটি দেশ। যদিও বলকান অঞ্চলে কিছু দেশের সাথে সামরিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু এখনো সফল হননি। তাই পশ্চিম দিকের লাইন অফ ডিফেন্সকে নিজের দেশের মধ্যেই যতটুকু সম্ভব সরিয়ে নেওয়ার প্ল্যান করেছেন এরদোগান। আর দেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিরক্ষা দেওয়াল হলো জনগণ। যে এলাকায় যত বেশি লোকের বসবাস, বাইরে থেকে আক্রমণ করে সেই এলাকা দখল করা ততই কঠিন। তাই নিজের দেশের মধ্যে ডিফেন্স লাইনকে সরিয়ে নিতে হলে প্রচুর একটি জনবলকে সরিয়ে নেওয়া দরকার। যেমন ইস্তাম্বুলের পশ্চিম দিকে তুরস্কের জনসংখ্যা বসতি খুব একটা নেই। আপনি যদি কনভেনশনাল যুদ্ধে লিপ্ত হন তাহলে পশ্চিম দিক দখল করে খুব সহজেই ইস্তাম্বুলের উপকণ্ঠে পৌঁছতে পারবে আপনার শত্রু বাহিনী। কিন্তু ওই খাল এবং খালের তীর ধরে গড়ে ওঠা বিশাল জনবসতি হবে তখন ইস্তাম্বুলের তথা তুরস্কের জন্য প্রধান সুরক্ষা প্রাচীর। তাই এই খালের মাধ্যমে এরদোগান ইস্তাম্বুলের প্রতিরক্ষা রেখাকে বর্তমান অবস্থান থেকে আরো 15-20 কিলোমিটার পশ্চিমে নিয়ে গেলেন। কোনো হানাদার বাহিনীর পক্ষে কম জনসংখ্যার কোনো শহর দখল করা যত সহজ, জনবহুল এলাকা দখল করা ততই কঠিন। কারণ ওখানে প্রতিরক্ষায় নিযুক্ত বাহিনীগুলো ছাড়াও সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তোলে।
যেগুলো আমরা দেখেছি সিরিয়াতে, লিবিয়াতে, নাগর্নো কারাবাখে, ইয়েমেনে বা আফগানিস্তানে। কম জনবসতিপূর্ণ এলাকা দখল করা যত সহজ, জনবহুল এলাকা দখল করা ততই কঠিন ছিল এ সমস্ত দেশে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এরকম অনেক ঘটনা ঘটেছে। তাই পশ্চিম দিক থেকে ইস্তাম্বুলে কোনো আক্রমণ আসলে আগেই ওই এলাকা ভেদ করে তারপরে দখল করতে হবে তুরস্কের এই প্রাণকেন্দ্রকে। সুতরাং আমার মনে হয় ক্যানাল ইস্তাম্বুল বা ইস্তাম্বুল খাল অন্যান্য সুযোগ সুবিধা ছাড়াও তুরস্কের নিরাপত্তা নিয়ে এরদোগানের আঁকা এই সুদূর প্রসারী কোনো ডিফেন্স ম্যাপেরই একটি অংশ। যদিও এ বিষয়ে কোথাও খোলামেলা কোনো আলোচনা হয়নি, হয়তো হবেও না, কিন্তু আমার কাছে মনে হয় ইস্তাম্বুল খালের পিছনে আসলে সামরিক সুরক্ষার যে গোপন বিষয়টি নিহিত আছে তা হচ্ছে এই ডিফেন্স লাইন। এ কারণেই হয়তোবা ইউরোপীয় অনেক দেশ, বিশেষ করে গ্রিস, জার্মানি এবং ফ্রান্স এই খালের বিরোধিতা করছে। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনার হয়তো ভিন্ন কোনো মত থাকতেও পারে, থাকলে লিখে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কাছ থেকেও শেখার চেষ্টা করব। শেষ কথা হলো, বেঁচে থাকলে আরো অনেক কিছু জানা যাবে, শোনা যাবে, দেখা যাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।